ট্রায়ালের জন্য গ্লোবের ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দিল সরকার। টিকা নিয়ে অনিশ্চয়তার শঙ্কায় বিএনপি। শিগগিরই বিক্রি শুরু ভারতে। বিদেশ যেতে দালালদের খপ্পরে না পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব, কর্মী পাঠাতে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ। ক্ষমতা টানা এক যুগে আওয়ামী লীগ। উন্নয়নে বদলে যাচ্ছে দৃশ্যপট। লক্ষ্যমাত্রার আগে ৯৮% মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছানো বড় অর্জন। আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নন বললেন ওবায়দুল কাদের। কেন্দ্র থেকে ষড়যন্ত্র হচ্ছে, দাবি ভাই আব্দুল কাদেরের। সড়ক দুর্ঘটনায় গেল বছর নিহত প্রায় ৫,০০০ মানুষ। সবচেয়ে বেশি প্রাণহানি জানুয়ারিতে। টাস্ক ফোর্সের সুপারিশ বাস্তবায়নের তাগিদ। নতুন বছরের শুরুতে শেয়ার বাজারে বড় উল্লম্ফন। ১০ বছরের সর্বোচ্চ লেনদেন। গুজবে কান না দিয়ে জেনে বুঝে বিনিয়োগের তাগিদ সংসদে। এবং চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে প্রথমবারের মতো ফেড কাপের ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব। কাল দ্বিতীয় সেমির লড়াইতে কিংসের প্রতিপক্ষ আবাহনী। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি তাবাসসুম আহমেদ এবং আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই করোনা ভ্যাকসিনের খবর। করোনার টিকা প্রাপ্তির জন্য বাংলাদেশের সামনে একাধিক পথ। সিরাম ছাড়াও দেশে 20% মানুষের জন্য টিকা নিশ্চিত করবে কোভ্যাক্স। এছাড়া চীনের একটি টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানও বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়ালের আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের ভ্যাকসিন ট্রায়ালে যেতে পেয়েছে উৎপাদনের অনুমতি। ফলে টিকা নিয়ে দুশ্চিন্তার আর কোনো কারণ নেই বলছে স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। চুক্তি অনুযায়ী ভারতের সিরাম ইনস্টিটিউট বাংলাদেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাবে কিনা তার দোলাচলে শুরু হয় 2021। খুব অল্প সময়ের মধ্যেই সুখবর দেয় সিরাম। জানিয়েছে টিকা রপ্তানিতে ভারতের কোনো নিষেধাজ্ঞা নেই, নিশ্চিত করে ভারত সরকারও। এরই সাথে টিকা প্রাপ্তির পথে এগিয়ে যায় বাংলাদেশ। আমাদের পরিকল্পনাটা হচ্ছে 80% মানুষের টার্গেট করা হয়েছে। শুধু তাই নয়, এরই মধ্যে খুলে গেছে টিকা প্রাপ্তির একাধিক পথ। 80% মানুষের জন্য টিকা নিশ্চিত করতে সিরামের পাশাপাশি বাংলাদেশ পাবে কোভ্যাক্সের টিকা। 80% পপুলেশনকে কিভাবে টিকা দেওয়া যাবে সেটা টার্গেট করে নিয়ে আমরা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি পরিকল্পনা করেছি, এবং সেই পরিকল্পনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সোর্স আমাদের টিকা পাওয়ার হচ্ছে কোভ্যাক্স ফ্যাসিলিটিস, যেখানে আমরা 20% পপুলেশনের জন্য টিকা, কমপক্ষে 20% পপুলেশনের জন্য টিকা সিকিউর করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক জানান, চীনের একটি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান এরই মধ্যে বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়ালের আগ্রহ প্রকাশ করেছে। ওই কোম্পানিটা আমাদের কাছে এসছে এবং আমরা তাদেরকে কিছু কোয়ারিজ দিয়ে আমরা জানতে চেয়েছি যে তারা এই কোয়ারিজগুলোর উত্তর দিলে আমরা এটা দিব। বাংলাদেশের এটাতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আর সবচেয়ে বড় সুখবরটা বাংলাদেশেরই। দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের ভ্যাকসিন বঙ্গোভ্যাক্স ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় উৎপাদনের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যত ভ্যাকসিন দরকার সেই ভ্যাকসিন আমরা ইতিমধ্যেই ম্যানুফ্যাকচারিং জন্য প্রস্তুতি নিয়েছি এবং খুব তাড়াতাড়ি আমরা সেই ভ্যাকসিন তৈরি করে আমাদের সিআরওকে সরবরাহ করতে পারব। সব ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সিরামের 50 লাখ ডোজ টিকা পাওয়া যাবে, যার মধ্য দিয়ে কোভিড-19 ভ্যাকসিন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সরকারের অদূরদর্শিতার কারণেই ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। সেই সাথে ভ্যাকসিন ক্রয়ে সরাসরি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি না করে তৃতীয় পক্ষের মাধ্যমে চুক্তি করায় ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম প্রায় দ্বিগুণ হয়েছে বলেও দাবি করেছে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। বুধবার সকালে বিএনপির করোনা ভ্যাকসিন সম্পর্কিত 6 সদস্যের কমিটির সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন কমিটির প্রধান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খোন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, জনগণের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা নেই বলেই ভ্যাকসিন নিয়ে আজ অনিশ্চয়তা দেখা দিয়েছে। যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তার থেকে উত্তরণের জন্য সরকারকে দ্রুত ভ্যাকসিন সংগ্রহ,
মূল্য, সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য জনগণের সামনে উপস্থাপনের জন্য জোর দাবি জানায় বিএনপি। সরকার করোনা ভ্যাকসিন পেতে কার্যকর উদ্যোগ গ্রহণ না করায় জনগণের দোরগোড়ায় ভ্যাকসিন পৌঁছানো এখন পর্যন্ত অনিশ্চিত হয়ে পড়েছে। ভ্যাকসিন ক্রয়ে সরাসরি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি না করে বেক্সিমকোর মাধ্যমে চুক্তি করায় বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অভিযোগ করেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। যদি সরাসরি সরকার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাকসিন ক্রয় করত তাহলে প্রায় অর্ধেক মূল্যে বাংলাদেশ ভ্যাকসিন পেত। এর মাধ্যমে শত শত কোটি টাকা সাশ্রয় হতো। শুধুমাত্র একটি গোষ্ঠীকে আর্থিকভাবে লাভবান করতেই এই ধরনের চুক্তি করা হয়েছে। সংবাদ সম্মেলনে টিকার বিষয়ে সরকারকে বিকল্প উৎস খোঁজার জন্য আহ্বান জানায় বিএনপি। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। যারা বিদেশ যাচ্ছেন তাদের কর্মসংস্থান ও নিরাপত্তায় দায়িত্বশীল ভূমিকা রাখতে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাজের জন্য বিদেশে যেতে ইচ্ছুকদের দালালের খপ্পরে না পড়ে দক্ষ হয়ে প্রবাসে যাওয়ার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আর শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয়। বর্তমানে বিশ্বের 173টি দেশে 1 কোটির বেশি বাংলাদেশি কাজ করছেন। গেল অর্থ বছরে তারা দেশে পাঠিয়েছেন প্রায় 1,54,742 কোটি টাকা। প্রবাসীদের স্বার্থ সংরক্ষণের অঙ্গীকার নিয়ে এবছর বাংলাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবাসী কল্যাণ দিবস। এই উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিক অভিবাসনের সঙ্গে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগে প্রবাসীদের সুরক্ষায় 700 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে সরকার। জানান, প্রবাসে দক্ষ জনশক্তি পাঠাতে সব উপজেলায় কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। যদি আপনারা কারো প্ররোচনায় বিদেশে যে বিপদে পড়েন, সেটা নিজেদের জন্য, পরিবারের জন্য খুবই কষ্টকর, খুবই ক্ষতিকর। কিছুদিন আগে আপনারা জানেন যে লিবিয়াতে কতজনকে জীবন দিতে হলো। এই পরিস্থিতির শিকার জন্য আমার দেশের মানুষকে হতে না হয়। এখন আমাদের দেশে কাজেরও যেমন অভাব নেই, খাবারেরও অভাব নেই আল্লাহর রহমতে। কাজে এখন আর এই সোনার হরিণ ধরার পিছনে কেউ দয়া করে অন্ধের মতো ছুটবেন না। আপনারা নিবন্ধন করে তার মাধ্যমে যান, সেটাই আমরা চাই। প্রবাসীদের কল্যাণে তাদের সুরক্ষা এবং সম্মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। রিক্রুটিং এজেন্ট থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়, তাদেরকে আমার অনুরোধ, এদেশের মানুষ কিন্তু মানুষ, সেভাবে তাদের মর্যাদা দিতে হবে। আর তাদের জন্য কোনো রকম সমস্যা না হয়। কর্মসংস্থান ঠিকমতো হচ্ছে কিনা, তাদের নিরাপত্তা ঠিকমতো আছে কিনা, বিশেষ করে আমাদের মেয়েরা যারা যায় তাদেরও নিরাপত্তার বিষয়টা, এটা সকলকেই লক্ষ্য রাখতে হবে। আপনাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। দেশের চলমান মেগা প্রকল্পগুলোতে দেশে ফেরা প্রবাসীদের কাজের সুযোগ আছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতি বিবেচনায় আমরা শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 2009 থেকে 2021 এই 3 মেয়াদে আওয়ামী লীগ সরকার পার করেছে তাদের শাসনামলের এক যুগ। দীর্ঘ এই সময় বাংলাদেশের অর্থনীতির সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। অবকাঠামো খাতে দৃশ্যমান হয়েছে অভাবনীয় উন্নয়ন, কমে এসেছে দারিদ্রতা, বেড়েছে কৃষি উৎপাদন। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে 2009 সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার পার করছে টানা তৃতীয় মেয়াদ। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে সরকার। এক যুগে অর্থনীতিতে সবচেয়ে বড় সাফল্য মধ্যম আয়ের তালিকায় নিজেদের স্থান করে নেয়া। এই সাফল্যের উপর ভর করে সরকারের লক্ষ্য 2041 সালে উন্নত দেশের কাতারে নিজেদের নাম লেখানো। যে পরিমাণ প্রবৃদ্ধি ঘটেছে এই পুরো 50 বছরে, তার 73% ঘটেছে এই গত 12 বছরে। 3 গুণেরও বেশি বেড়েছে আমাদের রেমিটেন্স, রিজার্ভ বেড়েছে প্রায় 6 গুণেরও বেশি। মূল্যস্ফীতি স্থিতিশীল ছিল, 5-6 মধ্যেই রয়ে গেছে। মাথাপিছু আয় বেড়েছে অনেক গুণ।
আওয়ামী লীগ সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তথ্য প্রযুক্তির মহাসড়কে যুক্ত হয়েছে তৃণমূলের প্রান্তিক জনগণ। বিদ্যুৎ সেবার আওতায় প্রায় শতভাগ মানুষ। অবকাঠামো উন্নয়নের সবচেয়ে বড় বিজ্ঞাপন পদ্মা সেতু। দ্রুত গতিতে এগিয়ে চলেছে কর্ণফুলী টানেল, মেট্রো রেলের মতো অন্তত 10টি মেগা প্রকল্প। একমাত্র পদ্মা থেকে আমরা 1% জিডিপি যোগ করব। অন্যান্য প্রকল্প থেকেও যদি এরকম ভাবে আমরা জিডিপি যুক্ত করি, তাহলে কল্পনা করুন যে আগামী 2 বছরের মাথায় বাংলাদেশের প্রবৃদ্ধির হার কি হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত নির্ধারণের পাশাপাশি ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিরোধ নিষ্পত্তি হয়েছে কোনো ধরনের বিবাদ ছাড়াই। ফলে খুলে গিয়েছে সমুদ্র অর্থনীতির দুয়ার। তবে বৈশ্বিক মহামারী করোনার ধাক্কায় অন্যান্য দেশের মতো কিছুটা বেসামাল হয় বাংলাদেশের অর্থনীতিও। সরকার বলছে এই সংকট কাটিয়ে ওঠার সামর্থ্য আছে বাংলাদেশের। যেখানে অন্যরা নেগেটিভ মাইনাস প্রবৃদ্ধি এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো, সেখানে আমরা পজিটিভ, এবং এই বছর 6 মাস পার হয়ে গেছে, যা রিপোর্ট পাচ্ছি আমাদের পজিটিভ ট্রেন্ডটা আর বেটার হচ্ছে। যেমন রপ্তানি অলরেডি ঘুরে দাঁড়িয়ে গেছে। একযুগ সময়ে রাজনীতির মাঠে চড়াই উতরাই থাকলেও ফসলের মাঠে হার মানেনি বাংলার কৃষক। খাদ্য উদ্বৃত্ত বাংলাদেশের নাম ধান, মাছ, সবজি উৎপাদনকারী দেশগুলোর তালিকার শীর্ষ কাতারে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নির্দিষ্ট লক্ষ্যমাত্রার আগেই দেশের 98% মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছানোকে বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ম তামিম। বলছেন, বিগত বেশ কয়েক বছরে উৎপাদন ক্ষমতা বাড়লেও প্রত্যাশা মতো বিদ্যুৎ চাহিদা বাড়েনি। সেক্ষেত্রে সঠিক চাহিদা ও যোগানের পরিকল্পনার অভাবই চোখে পড়েছে এই বিশেষজ্ঞের। আর এর মধ্যে আবার যোগ হতে যাচ্ছে বড় বড় বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ। ফলে কি হবে তারপরে, শুনুন প্লাবন রহমানের কাছে। গেল 10 বছরে বিদ্যুৎ খাতে বেশ এগিয়েছে বাংলাদেশ। 2009 সালে যেখানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল 4942 মেগাওয়াট, সেখানে এখন প্রায় 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার দেশ বাংলাদেশ। একদিনেই সর্বোচ্চ উৎপাদন হয়েছে 12,893 মেগাওয়াট বিদ্যুৎ। বর্তমান সরকারের যে একটা অঙ্গীকার ছিল যে 2021 সালের মধ্যে প্রতিটি ঘরে তারা বিদ্যুৎ দিয়ে দিবে, সেটা অ্যাকচুয়ালি 2020 সালে মুজিব শতবর্ষেই সেটা পূরণ হয়ে গেছে। প্রায় 98% বাড়ি মানে এলাকা এবং জনগোষ্ঠী বিদ্যুতের আওতায় চলে এসছে। এই দুটোকে আমি বলবো খুব বড় ধরনের সাফল্য। গ্রীষ্মকালে সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি, প্রায় 13,000 মেগাওয়াট। কিন্তু শীতকালে সেই চাহিদা নেমে দাঁড়ায় 7,000 মেগাওয়াটের কাছাকাছি। এইখানে আমাদের যে বিদ্যুতের চাহিদার যে প্রাক্কলন করা হয়েছিল, তার তুলনায় চাহিদা কিন্তু তেমন বৃদ্ধি পায়নি। শীতকালে আমাদের অতিরিক্ত 3 থেকে 3,500 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আমাদেরকে ধরে বসে থাকতে হবে, যেটা আমরা গরমকালে আমাদের প্রয়োজন লাগবে। তো এইগুলি যদি আমরা সব হিসাব করি, তাহলে কিন্তু অতিরিক্ত বিদ্যুতের যে ক্ষমতাটা আমরা বলছি, এই জিনিসগুলো ভালোভাবে যদি বিচার করি, তাহলে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাটা আসলে অত বেশি অতিরিক্ত না, হয়তো 1000 মেগাওয়াট বা 1500 মেগাওয়াট বেশি আছে। দেশের বিদ্যুৎ চাহিদার এমন বাস্তবতায় এগিয়ে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি, রামপাল সহ বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ। এসব বিদ্যুৎকে ঠিকমতো কাজে লাগাতে এখনই আগামী 4-5 বছরের জন্য সঠিক প্রাক্কলন করার তাগিদ এই বিশেষজ্ঞের। বিদ্যুৎ বিভাগকে প্রাক্কলন করতে হবে সাবসেক্টর মাইক্রো লেভেলে। বিভিন্ন যে শিল্প স্থাপনা হচ্ছে, সেগুলো কতগুলো শিল্প স্থাপনা পরিকল্পনার পর্যায়ে আছে, বাস্তবায়নের পর্যায়ে আছে, কবে নাগাদ কি পরিমাণ শিল্প আসবে, সেইগুলো কিন্তু হিসাব করে আমি ইজিলি আগামী 5 বছরে আমার শিল্প খাতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে সেটা আমি বের করে ফেলতে পারবো। এই সব কিছু করে যদি আগামী 5 বছরের প্রাক্কলনটা আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে এই যে অতিরিক্ত বিদ্যুৎ ক্ষমতা, সেইটার পরিকল্পনাটা, বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাটা আমরা সঠিকভাবে করতে পারবো। বলছেন, এসব বিদ্যুৎ কেন্দ্র শেষ হলে ধীরে ধীরে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসতে হবে সরকারকে। তাগিদ দেন উৎপাদনের সঙ্গে তাল মিলিয়ে অচিরেই সরবরাহ বিতরণ ব্যবস্থা উন্নয়নের। সাস্টেইন করতে পারবো না। দেয়ার উইল বি এ মেজর। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। নির্বাচন, দলীয় শৃঙ্খলা ও নেতাদের নানা অনিয়ম নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ছোট ভাই আব্দুল কাদের মির্জার বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে তিনি বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনাই সিদ্ধান্ত গ্রহণের একক ক্ষমতা রাখেন, তিনি ছাড়া অন্য কেউই অপরিহার্য নন। আরো জানাচ্ছেন হাসান কামরুল।
সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা 10 টোয়াই পেত না। গেল বৃহস্পতিবার থেকে নোয়াখালীর বসুরহাটে বিভিন্ন রাজনৈতিক ও নির্বাচনী সভায় আব্দুল কাদের মির্জার বক্তব্য নিয়ে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। এসব বক্তব্যে নির্বাচন নিয়েও কথা বলেন কাদের মির্জা। প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে মানুষ হত্যা করে তারা হচ্ছে নেতা। সাংবাদিক আরে ডাকা যায় চিকিৎসা হয়ে এক সাংবাদিক বাচ্চা। যদিও গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেন নোয়াখালীর আঞ্চলিক রাজনীতি নিয়েই কথা বলেছেন তিনি। বুধবার ভাইয়ের বক্তব্যের প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতি শেখ হাসিনা ছাড়া আমরা কেউই অপরিহার্য নয়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের কেন্দ্রীয় কমিটি সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ব্যবস্থা নিয়ে থাকে। ভার্চুয়াল মাধ্যমে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অর্জনও তুলে ধরেন তিনি। শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে শেখ হাসিনা যে ব্যবস্থাই নেবেন দলের সভাপতি হিসাবে, এ ব্যাপারে আমরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কেউই ছাড় পাবে না। 16 জানুয়ারি অনুষ্ঠেয় নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদের মির্জা। হাসান কামরুল, নিউজ 24, ঢাকা। 2020 সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4,969 জন। প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন পরিসংখ্যান তুলে ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলন। সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন জানান, বছর জুড়ে 4,092টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 5,085 জন। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দেশের মহাসড়ক কিংবা ছোট সড়ক বেশিরভাগই ঝুঁকির ফাঁদে বন্দী। ঝুঁকি আছে ত্রুটিপূর্ণ যানবাহন কিংবা আইন অমান্যেও। ঝুঁকি যতটা না রেল বা নৌপথে, তার চেয়ে ঢের বেশি সড়কে। প্রতি বছর দুর্ঘটনার কবলে পড়ে প্রাণও যাচ্ছে অনেকের। 2020-এর মহামারীর বছরে দেশজুড়ে দুর্ঘটনা নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন নিরাপদ সড়ক চাই আন্দোলন। বুধবার সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান জানান, গেল বছর সড়কপথে 4,092টি দুর্ঘটনায় শুধু নিহত হয়েছেন 4,962 জন, আহত হয়েছেন 5,085 জন। 2020 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট দুর্ঘটনার সংখ্যা আপনাদেরকে বলেছি, এবং সেটি হলো 4,092টি। আর 2019 সালে তুলনায় 2020 সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা 610টি কম হয়েছে। রেলপথের দুর্ঘটনায় নিহত হয়েছেন 129 জন, আহত 31 জন। নৌপথেও প্রাণ গেছে 212 জনের, আহত ও নিখোঁজ হয়েছেন 100 জন। দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে গেল বছরের জানুয়ারি মাসে 447টি। 29 জুন 2020 ঢাকার বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় 34 জনের মৃত্যু। 5 আগস্ট 2020 নেত্রকোনার মদনে নৌকা ও ট্রলারের সংঘর্ষে 18 জনের মৃত্যু। 9 সেপ্টেম্বর 2020 নেত্রকোনার কমলাকান্দিতে ট্রলার ডুবে 12 জনের মৃত্যু। দুর্ঘটনায় শেষ হয় একটি প্রাণ, একটি পরিবার। তাই দুর্ঘটনা প্রতিরোধে সড়ক আইনের সঠিক বাস্তবায়ন চান ইলিয়াস কাঞ্চন। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, এশিয়া অঞ্চলের সবচেয়ে বড় উৎপাদন হাব হিসেবে গড়ে উঠতে পারে বাংলাদেশ। বুধবার রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ভারতীয় বড় বড় প্রতিষ্ঠান ও লগ্নিকারী বাংলাদেশে কম খরচে উৎপাদন প্রক্রিয়ায় যেতে আগ্রহী বলে জানান তিনি। এক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে সড়ক, রেল ও আকাশপথের যোগাযোগ আরও সহজতর করার উপরও জোর দেন ভারতীয় হাই কমিশনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় চেম্বারের সদস্য, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভীর, এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ, এসকে সাক্সেনা সহ বাংলাদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বেঙ্গল ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার প্রেসিডেন্ট যশোদা জীবন দেবনাথের লেখা আমার জীবনের গল্প বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। Originally made
province of Bengal in the Mughal era and the British era one of the great centers of growth in trade, in services and in manufacturing. Today, Bangladesh's larger opportunity is in manufacturing for production globally. Bangladesh enjoys huge advantages in terms of the cost of production in this country, but it could perhaps get even more value out of it if we could jointly improve the quality of connectivity and logistic services. বাস পোড়ানোর ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় করা পৃথক ১৩ মামলায় বিএনপির ১৭৮ নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। জামিন আবেদন শুনানি নিয়ে বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। ঢাকা ১৮ আসনের উপনির্বাচন চলাকালে গেল ১২ নভেম্বর দুপুরের পর থেকে রাত ৮:৩০ পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ১১টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দায়ী করে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়। এসব মামলার আসামি বিএনপির কয়েকশো নেতাকর্মী। এসব মামলায় বিএনপির ১৪০ নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। বহুল আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত এই আদেশ দেন। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। ২০১৩ সালে নূর হোসেনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ আনা হয় অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়ার পরও নূর হোসেনের অস্ত্র ব্যবহার করেন। এই মামলায় ৫ সাক্ষীর সাক্ষ্য শেষে রায় দেওয়া হলো। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরও কোনো ফল পাওয়া যাচ্ছে না। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয় ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভায় রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গাদের প্রত্যাবাসন, রোহিঙ্গারা কি অবস্থায় আছে এবং কিভাবে তারা যাবে এসব নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে কাঁটা তারের বেড়া, ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। কাজের তদারকি করবে সেনাবাহিনী। শুধু কাঁটা তারের বেড়া নয়, চতুর্দিকে একটা ওয়াকওয়ে থাকবে, টাওয়ার থাকবে, ওখানে সিসিটিভি ক্যামেরাও ফিট থাকবে, যাতে করে তাদের নিরাপত্তার বিষয়টি জোরদার করার জন্য এই সিদ্ধান্তটি হয়েছিল। এবং এইটা আমাদের আর্মি সেনাবাহিনীর থেকে এটা সুসম্পন্ন করবেন। প্রয়োজন বোধে বিজিবি র্যাবের সহযোগিতা নেবে এবং আউটসাইড দি ক্যাম্প আমাদের সেনাবাহিনীর যে অবস্থান সেইটাও থাকবে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টার উপলক্ষে শুরু হয়েছে 15 দিন ব্যাপী ভর্তি মেলা। বুধবার দুপুরে মহাখালী ক্যাম্পাসে ভর্তি মেলার উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি ট্রেজারার HTM কাদের নেওয়াজ সহ আরো অনেকে। 6 থেকে শুরু হয়ে 20 জানুয়ারি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে ভর্তি মেলার কার্যক্রম। 14টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি আগ্রহীদের জন্য রয়েছে সুযোগ সুবিধা। লেবাননে আনুমানিক 1.5 লাখ প্রবাসী বাংলাদেশের মধ্যে প্রায় 40,000 অবৈধভাবে বসবাস করেছেন। সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতিতে তাদের অবস্থা আরও করুণ। বুধবার রাজধানীতে এক হোটেলে আয়োজিত ব্রিফিং এমন কথা জানিয়েছে NRB-CIP অ্যাসোসিয়েশন। জানানো হয়, লেবানন সরকারের সাধারণ ক্ষমা পেয়েও টাকার অভাবে দেশে ফিরতে পারছেন না তারা। এজন্য মানবিক বিবেচনায় এসব লেবানন প্রবাসী অবৈধ বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ করেছে NRB-CIP অ্যাসোসিয়েশন। এই সময় প্রবাসীদের জন্য সরকারের নেয়া নানা পদক্ষেপের প্রশংসা করেন বক্তারা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
নতুন বছরের শুরুতেই বাজিমাত করছে দেশের পুঁজিবাজার। দীর্ঘদিন পর ঢাকার বাজারে লেনদেনও ছাড়িয়েছে ২,০০০ কোটির ঘর। নিয়ন্ত্রক সংস্থা বিএসসির আইপিও নীতিমালা পরিবর্তনের জন্য আরও ৪-৫ হাজার কোটি টাকা বিনিয়োগ বাড়তে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আর বিশেষজ্ঞরা বলছেন, ঠিক এমন পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে সাধারণ বিনিয়োগকারীদের। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বিদায় নিয়েছে করোনা মহামারীর বছর ২০২০ সাল। নতুন বছরের শুরু থেকেই মিলছে অর্থনীতি বেগবান হওয়ার পূর্বাভাসও। পুঁজিবাজারে যেন তারই ছোঁয়া লেগেছে। ২০২১-এর শুরুর ৩ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক বেড়েছে ২০৭ পয়েন্ট। সেই সাথে খরা কেটেছে লেনদেনেরও। বাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি নিয়ে দীর্ঘদিনের নীতিমালা পরিবর্তন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। নতুন নিয়ম অনুযায়ী প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে আবেদন করতে হলে তাদের বিনিয়োগ থাকতে হবে সেকেন্ডারি বাজারে। তার পরিমাণ কমপক্ষে ২০,০০০ টাকা। দেখা যেত এক শ্রেণীর লোকজন যারা অনেক অ্যাকাউন্ট খুলে এই বেনিফিটটা প্রাইমারি মার্কেটে ইনভেস্টমেন্ট করে টাকাটা ড্রেইন আউট করে নিয়ে যেত। বাট এখন যেটা হবে, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী সকলেই তারা কিন্তু যারা সেকেন্ডারি মার্কেটে ট্রেড করে তারা এই বেনিফিটটা পাবে। বছরের প্রথম ৩ কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২,২২১ কোটি টাকা। ৬ মাস আগে যা ছিল মাত্র ১০০ থেকে ১৫০ কোটির ঘরে। ডিএসসির বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৮,০০০ কোটি টাকা। ৬ মাস আগে যা ছিল ৩,১১,০০০ কোটি। তবে এরপরও সাবধানী বিনিয়োগের পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। ডিভিডেন্ড পে আউট ৫ বছরে কি আসে হিস্ট্রিটা দেখে, তারপরে আপনার ইপিএস দেখবে, স্পন্সরদেরকে দেখবে, তার সাথে আপনাকে যেটা দেখতে হবে গ্রোথ কেমন সেই কোম্পানি সেটা দেখতে হবে, এনএভি দেখতে হবে। পুঁজিবাজারে এখন প্রায় ২৪ লাখ বিও হিসেব। ন্যূনতম বিনিয়োগ বেঁধে দেয় কয়েক হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ বাড়তে পারে প্রত্যাশা বিএসইসির চেয়ারম্যানের। হ্যাঁ, কেউ যদি এখানে এই লাভ করতে চায় তাকে আমরা একটা মিনিমাম বিনিয়োগ থাকতে হবে বলে দিয়েছি। এর মাধ্যমে আমাদের মার্কেটে আরো বড় অঙ্কের বিনিয়োগ আসবে এবং যারা সত্যিকার অর্থে বিনিয়োগকারী তারাই এই সুবিধাটি পাবেন বলে আমরা মনে করি এবং সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি হতে যাচ্ছে। এছাড়া সারা দেশে বিনিয়োগ শিক্ষা বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার কথাও জানান কমিশন চেয়ারম্যান। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নাভানা বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল টয়োটার নতুন করলা ক্রস 1.8 লিটার হাইব্রিড সিরিজ। ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন মডেলের এই গাড়ি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে টয়োটা টুশো এশিয়া প্যাসিফিকের জেনারেল ম্যানেজার ইয়াসুহিরো মিউরা সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে টয়োটার নতুন ক্রসওভার মডেলটি নিয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করেন। নাভানার অপারেটিভ ডিরেক্টর হামদুর রহমান সাইমন ও টয়োটা টুশো কর্পোরেশনের চিফ রিপ্রেজেন্টেটিভ এবং জেনারেল ম্যানেজার তরু মরিক নতুন ক্রসওভার মডেলটির যৌথভাবে উন্মোচন করেন। খেলার খবর। ফেডারেশন কাপে চমকের পর চমক দিয়ে যাচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাব। প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠল পল পুটের দল। এদিকে ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মাঠে নামছে দুই বড় দল, বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড ঢাকা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। ম্যাচটিকে ফাইনালের আগে আরেক ফাইনাল হিসেবে দেখতে চাইছে উভয় দল। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজন। বিস্তারিত মাহফুজুল ইসলামের প্রতিবেদনে। অনুশীলনে কিংস ফুটবলাররা ফুরফুরে মেজাজে। তার চেয়েও বড় খবর, দলের সবাই ফিট। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে এমন সব খবরে কিংস কোচ আছেন অনেকটাই স্বস্তিতে। কিন্তু মাঠের লড়াইয়ে অন্য প্রতিপক্ষদের চেয়ে ভিন্ন আবাহনী, মানছেন কোচ অস্কার ব্রুজন। তাই তো পূর্ণ শক্তির বসুন্ধরা কিংসকে মাঠে দেখা যাবে এমন আভাস দিলেন কোচ। ইনজুরি থেকে পূর্ণ ফিট তপু, তারিক, সুশান্ত। বড় ইনজুরি থেকে ফেডারেশন কাপ দিয়ে দুর্দান্ত কামব্যাক মাসুক মিয়া জনির। দল খুবই ভালো অবস্থানে আছে। আমাদের দলের খেলোয়াড়রা ফিট।
প্রতিপক্ষ আবাহনী বেশ শক্তিশালী ও শিল্প প্রত্যাশী দল। তাদের বিপক্ষে আমরা মাঠে জয় নিয়েই ফিরতে চাই, সেই সামর্থ্যও আছে আমাদের। সব মিলিয়ে ভালো ম্যাচ হবে বলে প্রত্যাশা আমাদের। আমাদের লক্ষ্য থাকবে, যেহেতু গত বছর আমরা ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছি, তো আমার কাছে মনে হয় এটা একটা ফাইনাল ম্যাচ হিসেবে আমরা খেলবো। ঢাকা আবাহনীর বিপক্ষে একটা জমজমাট ম্যাচ হবে। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা ঢাকা আবাহনীর লক্ষ্য জয়ের দিকে। ফাইনালের আগে এ যেন আরেক ফাইনাল। দলের দুই ব্রাজিলিয়ানের সঙ্গে হাইতির বেলফোর্ডে সাজানো আকাশী নীলদের আক্রমণ ভাগ। ডিফেন্স থেকে উঠে এসে গোল করার নজির স্থাপন করা আফগান রিক্রুট মাসি সাইঘানিও আছেন দুর্দান্ত ফর্মে। লোকালদের মধ্যে জীবন আর সাদের সঙ্গে মিডফিল্ডে সোহেল রানা ভালো অবস্থানে। দুই দলের শক্তিমত্তার বিচার হবে মাঠের ফলাফলে, তবে দিন শেষে ভালো ফুটবলের প্রত্যাশায় দর্শকরা। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। আরো সংবাদ জানতে ভিজিট করুন www.news24bt.tv। সবাইকে